নমস্কার, আমি বিশ্বজিৎ। পডকাস্ট উইথ বিশ্বজিৎ আমার নতুন প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা আড্ডা দিই, জাস্ট নিপাট আড্ডা। নতুন অতিথি, নতুন মানুষ এবং তাদের সাথে আমাদের আড্ডা চলে, নানান বিষয়তে আড্ডা চলে। আর আড্ডা চলতে চলতে আমরা নতুন নতুন বিষয় জানি, শিখি এবং আমি তো রোজ শিখি, কারণ শেখার কোনো শেষ নেই আর আমার শিখতে ভালোও লাগে। আর আজকেও এমন একজন মানুষকে পেয়েছি, এমন একজন প্রবাদ প্রতিম মানুষকে পেয়েছি যার নামটাই যথেষ্ট, যার মুখটাই যথেষ্ট, আর নতুন করে আমাকে বলার কোনো প্রয়োজনীয়তা নেই বা আমাকে নতুন করে তাকে কিছু ইন্ট্রোডিউস করে দেওয়ার প্রয়োজনীয়তা নেই। যারা নৃত্য ভালোবাসেন আমাদের শহর কলকাতায়, পশ্চিমবঙ্গে, ভারতে এবং ভারতের বাইরে, শুধু ভালোবাসেন কেন, যারা নৃত্য জগতের সাথে রয়েছেন, যারা নৃত্য জগতের মধ্যে বিচরণ করেন এবং যারা নাচ নিয়ে জীবনযাপন করেন, তাদের মধ্যে একটি নাম, একটি পরিচিতি, একটি প্রতিষ্ঠান। তিনি আর কেউ নন, কোহিনূর সেন বরাট। নমস্কার। নমস্কার। আপনাকে আমাদের এই প্ল্যাটফর্মে পেয়ে আমরা সম্মানিত, অনার্ড। আমিও পডকাস্ট উইথ বিশ্বজিৎ। আপনি যে তুমি বলি, তুমি আমার একদম অনেক ছোট। একদম তুমি হ্যাঁ, তুমি যে আমাকে এখানে ইনভাইট করেছো তার জন্য আমি সত্যি গ্রেটফুল। অনেক কথা শেয়ার করতে চাই তোমার সাথে। একদম। এবং আমরাও জানতে চাই আপনার এই যে দীর্ঘ জার্নি, একটা সফর, এবং শুধু তো আপনি একা নন, আপনাকে নিয়ে অনেকে এবং আপনি তাদের সাথে নিয়ে, তো এই সবটা আমরা একটু একটু করে জানবো। আসলে একা তো কোনো কালেকটিভ ওয়ার্ক হয় না, একা করেছি বলাটাকে তো খুব ভুল। মেনলি আমরা যারা ক্রিয়েটিভ কাজ করি, কোনো প্রোডাকশন, কোনো সেটা শুধু আর্টিস্ট না, নট অনলি আর্টিস্ট, টেকনিশিয়ান, মেকআপ ম্যান, সাউন্ড, লাইট, সমস্ত প্রত্যেকে একটা যে আলপিন পুটবে তারও অবদান অনেকখানি, কন্ট্রিবিউশন, টোটাল একটা কালেকটিভ ওয়ার্ক। আচ্ছা, এই যে কোহিনূর সেন বরাট একটা প্রতিষ্ঠান হয়ে গেলেন এই দীর্ঘ এতগুলো বছরে, কারণ আমি অল্প বিস্তর আপনাদের জগতে কাজকর্ম করছি, যদি অন্য ফর্মে। আমি যতটুকু আমার বন্ধু বান্ধবদের মধ্যে থেকে জানতে পারি, বুঝতে পারি, আপনার সাথে প্রথম আমার মুখোমুখি বসা। একদম। দূর থেকে দেখেছি আপনার কাজ, তো বহুবার দেখেছি, মঞ্চে দেখেছি। এই যে প্রতিষ্ঠান হয়ে যাওয়াটা, এই জার্নিটা তো একদম সহজ ছিল না। তো একটু শুরুর কথাটা আপনি যদি বলেন। আপনার শুরুটা আমি যতটুকু জানি শিয়ালদা অঞ্চলের কোনো একটি জায়গা থেকে। একদম একদম। একটু যদি বলেন এই সেই শুরুর দিনের কথা। লম্বা জার্নি, আমার এখন 58 ইয়ার্স, আর জার্নিটা শুরু হয়েছিল এই 9 ইয়ার্স and 10 ইয়ার্স। আমার যখন 9-10 বছর বয়স। আচ্ছা, তো দীর্ঘ জার্নি। আচ্ছা, তাও আমি শর্টে বলছি। হ্যাঁ। প্রথমেই আমি শিয়ালদারই বাসিন্দা। শিয়ালদা আমাদের পৈতৃক বাড়ি ছিল। আপনারা সবাই জানেন যে কল্যাণ সেন বরাট আমার দাদা, প্রখ্যাত মিউজিক ডিরেক্টর, এবং আমার জামাইবাবু ধনঞ্জয় ভট্টাচার্য সম্পর্কে। তাই আমার বাবাও খুব ভালো গাইতেন এবং যুগান্তরে উনি ছিলেন নিউজ পেপার। তখন যুগান্তর ছিল, অমৃত বাজাচ্ছিল। তা পরিবেশটা আমাদের গান বাজনার। আমার ছদ্দি ডক্টর কল্পনা সেন বরাট, উনি পিয়ানো, সেতার, তবলা সব বাজাতেন, ড্রামাতেও ছিলেন। তাই জন্য আমাদের একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল অলওয়েজ। তাই জন্য আমি বলবো না যে আমি বিশাল সংগ্রাম করতে হয়েছে, কারণ আমার পরিবারটা খুব আমার অনুকূল, যেহেতু আমি একটা সাংস্কৃতিক পরিবারেই জন্মগ্রহণ করেছি। আর কিন্তু নাচটা আমাদের বাড়ির কেউই নাই, আমি প্রথম। আমাদের মিউজিক্যাল, জানেন সবাই, মিউজিক্যাল বাড়ি, নাচ আমি প্রথম। সেটা হলো শিয়ালদার কলেজ স্কোয়ারে চিলড্রেন্স হাডুডু ক্লাব আছে, এখনো আছে, স্টিল নাও। আমি নস্টালজিক হয়, মাঝে মাঝে ওই দিক দিয়ে গেলে একটু দেখে আসি, গাড়ি থেকে নেমে। যে একটু হয় না, মাঝে মাঝে ব্যাক করতে ইচ্ছে করে, তাহলে আরো কাজ করার উৎসাহ জাগে, তাই জন্যই মাঝে মাঝে দেখে আসি। তা ওইখানে আমি খেলতাম, ওই ব্যান্ড বাজানো, ব্রতচারী করতাম। তা ওইখানে বৃহস্পতিবার করে, থার্সডে করে একটি নাচের ক্লাস হতো। মৃদুলা দিয়ে আমার এখনো নাম মনে আছে, উনি এখন কোথায় আছেন, ওনাকে প্রণাম। ওনার জন্যই আমি ইন্সপায়ার নাচে আসা। কিন্তু এখন আর নাচ করেন কিনা বা কোথায় আছে আমি কিছু জানি না। আমি তখন 4-5-এ পড়ি, তার কতটা যায়নি। তিনি তখন অনেক বড়, উনি নাচ শেখান। তা একবার কালমি গায়া নৃত্যনাট্য, কালমি গায়া না, চিত্তাঙ্গদা নৃত্যনাট্য আমার প্রথম, রবীন্দ্রনাথ দিয়ে কিন্তু আমার শুরু। আচ্ছা, এটা আমি একটা লাকি বলবো। এবং সেই নৃত্যনাট্যটা করতে করতেই চিনলাম
কেননা 9-10 বছরের ছেলে নৃত্যনাট্য সম্বন্ধে কি জানবো। তা বললো ছেলেরা কেউ রাজি আছো? গ্রামবাসী হে হো এলো 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 দস্যুর দল আর বন্য অনুচরের একটা মিউজিক্যাল পোর্শন থাকে। তা আমি জানি না আমি নাচ পারি কি না পারি, কিছু নাচের সম্বন্ধে কোনো অভিজ্ঞতাও নেই, জানিও না, দেখেছিও তখন নাচ অত্যন্ত কম। আমি হাত তুলে দিলাম সবার সঙ্গে, 4-5 জন ছেলে আমরা হাত তুললাম। তা গেলাম, গিয়ে প্রথম রিহার্সালে অদ্ভুত ভাবে প্রথম দিনই না আমার মনে হলো বিশ্বজিৎ এগুলো আমার খুব চেনা, এইটা আমার তখন তো অত বুঝি না, এটা আমার কমফোর্ট জোন, তখন অত বোঝার বয়স নেই, কিন্তু আমার খুব ভালো লাগলো। ন্যাচারালি একটা খেলা থেকে ছেলেকে একটা হাডুডু ক্লাবে খেলছি, তাকে তুলে নাচ করাচ্ছে, অন্যান্য আরো যে 5-6 জন আমার সাথে গেল তারা কিন্তু অতটা তাদের পক্ষে খুব টাফ হচ্ছে ব্যাপারটা এবং ভাবছে নামটা না দিলেই ভালো হতো, কিন্তু আমার কিরম সহজ লাগছে ব্যাপারগুলো এবং মনে হচ্ছিল যে আমার ভালো লাগছে করতে ব্যাপারটা, এইটুকুনি মনে হচ্ছে, আর কিছু আমি জানি না। তা ওই মৃদুলাদি ডাকলেন আমার মাকে, মাই নিয়ে যেতেন আমাদের এইগুলো সব দেখতেন, বাবা ভীষণ ব্যস্ত ছিলেন নিউজ পেপার নিয়ে। তা মাকে বললেন আপনার ছেলের খুব ভালো নাচ হবে, আর ভাবো সাংস্কৃতিক পরিবেশ হলো গান মিউজিক, নাচটা না এখন মেল ডান্সাররা অনেকটা এগিয়ে, এখন বাড়ি অনেকটা কমফোর্টেবল, কিন্তু বাট আমার সময় কত বছর আগে, এটা কি 70s, late 70s, 80s? ইয়েস হ্যাঁ, এইটাই এরকম এইটাই। তা 78 early 80s, 79 80 81 এরম 80s। তা তখন মা বলে হ্যাঁ, মা মানে এই মা ছেলেরা নাচ শিখবে কেন, সেটা না, ঠিক আছে আমি বাড়িতে গিয়ে বলি। বাড়িতে বলা হলো, সবাই শুনলো, কেউ যে খুব ছেলে নাচ শিখবে বলে ও পারছে, তো কোনোদিন নাচ দেখেনি, কি করে পারছে? তো মা বলছে হ্যাঁ উনি তো বললেন যে ও নাকি খুব ভালো পারছে। তা যাই হোক ব্যাপারটা চাপা পড়ে গেল, হলো না আর ব্যাপারটা, মানে কেউ অরাজিও হলো না ছেলে বলে নাচ শিখবো কিনা, বাট সেটা নিয়ে আর এগোলো না, যেহেতু আমাদের গানের পরিবেশ এবং আমি গান শিখতাম, আমার গানে ভর্তি করা হলো যেহেতু বাড়ির নিয়মে প্রথাগত ভাবে। আমি গান করেছি, আমি রেডিওতেও গান গেয়েছি। আচ্ছা, হ্যাঁ, গানের বাড়ি যেহেতু আমি গানেরই মূলত ছিলাম, আমি গান করেছি, যুব ভারতী তখন ছিল, শিশু আমি গান করেছি, সব গানের কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড প্রাইজ আনছি। আমি রীতিমতো গান মানে ছোটবেলাটা গানের যেহেতু আমাদের জগৎ, সুতরাং আমি গানটা বেশ করতাম এবং আমাদের বাড়িতে নানা রকম বাবার নিউজ পেপারের জন্য বা ধনঞ্জয় ভট্টাচার্য জামাইবাবু বলে প্রচুর আর্টিস্টের সমাগম। ধনঞ্জয় ভট্টাচার্য আর পুরী লেনের কাছাকাছি থাকতেন, একদম শিশিল হতো মেডিকেল কলেজ, ঠিক তার অপোজিট, আমার বাড়ির কাছে একদম। আমার বাবার বিয়েও দিয়েছেন উনি, আমার মাকে উনি পছন্দ করেছেন, বাবাকে কাকা বলতেন, মেডিকেল কলেজের একদম মেডিকেল কলেজ। তা এইভাবে আর হলো না, কিন্তু অদ্ভুত ভাবে আমার নাচের প্রতি প্রবণতাটা থাকছে। সেটা হলো পাড়ায় পূর্ণিমা পাইন বলে একজন নাচ করতেন, তা সম্পর্কে এখন আমার মেজদার শালী। তা তখন আমার ভাগ্নি, আমার বড়দি মেয়ে কে নাচ শেখাতে, মেয়েদের যেহেতু নাচ শেখাতে ভর্তি করে, তা আমি তাকে রোজ নিয়ে যেতাম। তার যত না ইচ্ছে আমার ইচ্ছা অনেক বেশি। সে এখন প্রিন্সিপাল পাঠভবনে সমাবাসু, তা সে আর নাচ করেনি, সে পারতো কিন্তু করেনি আর। তা আমি তাকে নিয়ে যেতাম এবং আমি যে করে হোক নাচটা দেখতাম, জানলার আড়াল থেকে করে আমি বাড়িতে প্র্যাকটিস করতাম এবং যে কেউ এলেই আমি বন্ধ করে দিতাম। আর যিনি আমার ইন্সপিরেশন কল্যাণ সেন বলেন, আমার দাদা, এবং ক্যালকাটা কোয়ারের জন্যই আজকে আমার নাচ। কিন্তু সেই সময় না দাদা অসম্ভবভাবে নাচ অপছন্দ করতো, নাচবে কেন, গান এত সুন্দর করে, আমাদের বাড়ি যেহেতু এগিয়ে নিয়ে অনেক সুবিধা হবে, তাই জন্য আমি দাদাকে দেখতেই নাচ বন্ধ করে দিতাম। গানের জগৎ চলছে, দাদা তারপরে ব্যাংক অফ ইন্ডিয়ায় ট্রান্সফার হয়ে গেল দমনিয়া ব্রাঞ্চে, আসানসোলে দাদা থাকতেন। তা দাদা যেহেতু একটা কালচারাল মুভমেন্টে, ওরা মাছ যেমনি জল ছাড়া পারবে না, ওরা একটা তৈরি করলো কোয়ার ফর্ম। তা ওই কোয়ারেও আমি নজরুলের জন্মদিনে চলে গেছি গানের আর্টিস্ট হিসেবে, ছোট ছেলে। কিন্তু না আমি না, সামনে যারা নৃত্যনাট্য ফর্মে হচ্ছে, সামনে যারা নাচছে, আমার না খালি মনে হচ্ছে যে ওই জায়গাটা না আমার এইটা না, আমার ওই জায়গাটা, এরকম একটা অদ্ভুত ভাবে, মানে আমি বাচিক শিল্পী, তখন এসব বুঝতাম না বাচিক শিল্পী কি ইয়ে, কিন্তু আমার বাড়ি যেহেতু সব বাচিক,
তা আমার মনে হতো এটা তো আমার আমি পারছি, কিন্তু আমার জায়গাটা ওইটা, এরকম একটা মনে হতো। মানে ভেতরে ইনস্ট্যাক্ট একটা অদ্ভুত ভাবে কাজ করতো, কিন্তু আমি জানি না সেটা কিভাবে পসিবল। কিন্তু কেউ বললে খুব ভালো হয়। বা আমি মিত্র ইনস্টিটিউশনে পড়তাম, সেখানেও 25শে বৈশাখ বা কিছুতে আমি করেছি, নিজের মতো করেই নাচ করেছি। হ্যাঁ, নাচটা শিখেই। তারপরে দাদা এখানে বদলি হয়ে এসে ক্যালকাটা কোয়ার করলেন, সবাই জানেন ক্যালকাটা কোয়ারের নাম। তখন আমার গুরু, মানে আমার নৃত্য জগতের পিতা ডক্টর শম্ভু ভট্টাচার্য, একটা প্রতিষ্ঠান, উনি এলেন ডান্স ডিরেক্টর হিসেবে। ওই সময় দাদার মনে হলো ওরম একটা পার্সোনালিটি, ওরম একটা মেল পার্সোনালিটি, ওরম একটা ব্যক্তিত্ব। শম্ভুদার তো জানেন, সত্যজিৎ রায় অব্দি তাকে খুঁজে বার করে গোপীকাইন, বাঘাবাহিনীর আর ঋত্বিক ঘটকেরও সব মুভিতে উনি কম্পোজার। পরে উনি কিছু অভিনয় করেছেন। হ্যাঁ, এবারে শম্ভুদাকে দেখে দাদার মনে হলো নাচটা তো ছেলেদেরই বেশি ভালো লাগছে। ওনার নাচের কাছে তো মেয়েদের নাচও লজ্জা পাবে, মানে ওনার যে পার্সোনালিটি, ওনার যে নাম চুল 6 ফুট হাই, ওনার ব্যক্তিত্ব। তখন কোয়ারে আমার বাবা টাবার সবাই চাঁদা দিয়ে, দাদা যেহেতু ব্যাংকে চাকরি করতেন বেশি চাঁদা দিতেন। ব্যাংক অফ ইন্ডিয়ার কিছু স্টাফ ভালো ভালো, সুব্রত রায় মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, সত্যপ্রিয় সরকার, উল্লেখযোগ্য এখন তারা সমাজে সব দাদারা সব একসঙ্গে ব্যাংকে চাকরি করতেন এবং একটা ইউনিয়ন, একটা গ্রুপ ফর্ম করেছিল ব্যাংকের মধ্যে, যা হয় মানুষে যেখানেই যাবে সেই দেখি ধান মান, এরম মতো আর কি। তা সেইভাবে ক্যালকাটা করে সভ্যতায় যে এলো, সভ্যতা না এলে আমি জানি না আমি নাচ করতাম কিনা, আমি তাহলে হয়তো সঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিত। ওইটা আপনাকে চেঞ্জ করে বা অভিনয়ের জগতে যেতাম। অভিনয় আমার টান, অভিনয় করতে আমি ভালোবাসি, সিনেমাও করেছি, আমি গ্রুপ থিয়েটারও করেছি, কিন্তু ওইটা আমার টানতো। তা সমুদ্র আসার পর তখন যেহেতু ক্যালকাটা কোয়ারে সুজয়দা আছেন, সুজয়দাও এসেছেন ক্যালকাটা কোয়ারে, তখন প্রফেশনাল ডান্সার নিয়ে কাজ করানোর মতো অবস্থা নয়। সবাই যারা যারা চাকরি করে তারা অ্যামাউন্ট তুলে তুলে গ্রুপটাকে ফর্ম করেছে। আচ্ছা, অবসরে একটু নেচে গিয়ে তখন নিজের ঘরের ছেলে মেয়েরা যদি করে, বিশ্বভারতীর মতো আর কি, তাহলে পয়সা বেঁচে যায়, সেই জন্য নাচ। কিন্তু আমি তখন খুব ছোট, আমার ওদের সঙ্গে মানাতো না, আমি ছোট ছেলে, হাফ প্যান্ট পরে। তখন আমাকে বলা হতো যে তুমি একটু বড় হও, একটু ফুল প্যান্ট পরে একটু ওদের মতো হাইট হোক, তারপরে নাচবে। এই ক্যালকাটা কোয়ারের শুরু আমার নাচের শুরু। তারপরে আমার জীবনে সমুদা নিয়ে এলেন পিনাকি রয়, আমার আর এক ভরতনাট্যম গুরু, তার কাছে শিখলাম। অনিতা মল্লিক, তার কাছে ভরতনাট্যম। প্রদীপ্ত নিয়োগী, তার কাছে কাথক। এরকম ভাবে বা বিভিন্ন ওয়ার্কশপ, ব্যালে, বিদেশ থেকে লোক আসতো, সবই আমার না বাইরে গিয়ে, আমি খুব লাকি, আমার বাড়িতেই সমস্ত রিহার্সাল হতো। যেটা আমাদের পৈতৃক বাড়ি, উঠোন টুঠোন সব নিয়ে একটা বড় মাহলটা ছিল। আমাদের জগদ্ধাত্রী পুজো হতো, সেখানে প্রোগ্রাম। আমাদের এই জন্য আমাদের যেহেতু প্রেসটা অনেকখানি জায়গা ছিল বাড়িতে, ন্যাচারালি আমাদের বাড়িতেই হতো। তা এবারে ক্যালকাটা কোয়ার এরকম ভাবে চলছে। আমিও সম্ভবতা এবং এই গুরুদের দ্বারা অনুপ্রাণিত হয়ে শিখছি, প্রোগ্রাম করছি। 14 বছর বয়স থেকে আমি প্রফেশনাল ডান্সার, মানে 14 বছর বয়স থেকে আমি টাকা পাচ্ছি নাচ করে। সুতরাং প্রথম ইনকাম কত ছিল? প্রথম ইনকাম আমার ছিল 20 টাকা। সেই এনভেলপটা মনে আছে? 20 টাকা এখন মনে থাকে না, 20 টাকা মনে আছে, 20 টাকা অ্যামাউন্ট। সেই সময়ের 20 টাকা, সেই সময় 20 টাকা মানে আমি জগৎ পেয়ে গেছি, মানে ভাবাই যায় না। 14 বছর। এবং আমার খুব ভালো লাগে, আমার 17 বছর বয়স থেকে আফটার মাধ্যমিক আমার কোনো পড়াশোনার খরচ সব, নাচের খরচ সব আমি চালিয়েছি। যেহেতু আমার বাড়ির অবস্থা খারাপ বলে না, আমার অবস্থা খারাপ ছিল না, কিন্তু আমার সেলফ ছিলাম, যেহেতু আমি রোজগার করছি। 14 বয়স থেকে আমি প্রসেসিং এ ঢুকে গেছি রোজগারে। সেটা আমার দাদার জন্য ক্যালকাটা কোয়ার, সবার জন্যই ক্যালকাটা কোয়ার। হয়তো একটা মাধ্যম দরকার হয়, তাই জন্য আমি রোজগার করতে এত কম বয়সে আরম্ভ করলাম। তা ওইভাবেই চলছি গুরুদের কাছে। তারপরে 17-18 বছর আমি যখন 11 পড়ি, তখন সুজয় দা আছেন, সুজয় ঠাকুর, উনি বড় আমার দাদার বন্ধু। দাদা আমার চেয়ে অনেক বড়, মানে দাদাকে সবাই বলতো তোমার বাবা কেমন আছেন। শুভেন্দু মাইতি সেদিনও বললেন, বা যে কোনো শিল্পীর সঙ্গে দেখা হলে বাবা ভালো আছেন তো, বাবার শরীর, দাদা বলে বলে ক্লান্ত হয়, এখন বলি বাবা ভালো আছেন। এবং দাদাকেও বলে আপনার ছেলে কি ভালো নাচ করছে, কেমন আছে, দাদাও বলে আমার ছেলে ভালো আছে, এরকমই বলেন। তা সেরকম ভাবেই চলছে। তখন সিনজন আমার 14 নামকরণ করলেন। সিনজন আমার 17 বছর বয়সে 3, 4 জন 5 জন স্টুডেন্ট নিয়ে সিনজন আরম্ভ।
তা ক্যালকাটা কোয়ার আমার বাড়ি, ক্যালকাটা কোয়ারেই আমরা নাচ শেখাতাম। এটা একটা সুবিধা ছিল, আমার বাড়ির সুবিধা ছিল। এরম ভাবে আমরা শুরু করলাম। প্রথমে একটা বাড়িতে ভাড়া নিলাম 60 টাকা দিয়ে, তার মধ্যে 20 টাকা ভাড়া বাড়িওয়ালাকে দিতাম, আমি 20 টাকা নিতাম, সুজাতা 20 টাকা। এইভাবে সিনজান শুরু হয়েছে, এইভাবেই চলছে। এবারে ক্যালকাটা কোয়ারে আমার নৃত্যশিল্পী হয়ে ওটা বড় হয়, এবং তার সঙ্গে আমি ওই বয়সে নতুন প্রজন্মকে তৈরি করছি। কেননা আমার ঠিক, যেহেতু আমার খুব তাড়াতাড়ি আরম্ভ হয়ে গেছে প্রফেশনাল লাইফ, ন্যাচারালি অনেক পরে লোকের আরম্ভ হয়, আমি লাকি আমার এত তাড়াতাড়ি আরম্ভ হয়ে গেছে বলে বিশ্বজিৎ। আমি খুব তাড়াতাড়ি একটু কি বলবো, এখন আমি নিজেকে পাকাই মনে করি এই ব্যাপারে। এবার শ্যামাকান্ত দাসের আলিবাবার পাঁচালি ভেরি টাফ। ন্যাচারালি 17-18 বছর ছেলে বা মেয়ে যে কেউ নাচ শেখালে কোথাও আমার হারিয়ে যার নেই মানা, বড়জোর ঋতুরঙ্গ এই অবধি। আমি তখন ওই নৃত্যনাট্য সুব্রতনাথ মুখোপাধ্যায়, আসলে এরম সব মানুষকে পেয়ে গেছি, উনি স্ক্রিপ্ট লিখে দিলেন, দাদা সুর করে দিলেন, করে আলিবাবার পাঁচালি ভেরি টাফ। মানে ক্যারেক্টার গুলো বাস্তবে চলে আসছে। তখন তারা, হোসেন সত্যি বেকার ছেলে, মর্জিনা সত্যি বিক্রি হয়ে গেছে একজনের ক্রেপ, এরকম ভাবে যে গল্পটা ভীষণ আমার 17 বছর অনুযায়ী একটু টাফ, কিন্তু আমি ওরম ম্যাচিওর ডান্স ড্রামাগুলো কিন্তু করতাম 17তে। আমি কখনোই কিন্তু কোথাও আমার হারিয়ে যাওয়া বা ঋতুরঙ্গ বা হিংসুতে দৈত্য, মানে একদম যেগুলো দিয়ে আরম্ভ হয় সেগুলো দিয়ে করিনি, একটু বড় বড় দিয়েই করে ছক ভাঙা কাজ। হ্যাঁ, ছক ভাঙা কাজে আমি খুব ভালোবাসি, সবসময় একটু একটু হাটকে আমার ভালো লাগে। এইভাবে আমার স্কুল এবং নাচ কত বছর ক্যালকাটা কোয়ার এইভাবে। কত বছর হলো আপনার স্কুলের এই বছরটা? আমার স্কুলের কত বছর? ওরে বাবা, 35 35 ইয়ার্স। 35। এবং আমি যতটুকু জানি আপনার স্কুলের যে বিশেষত্ব, মানে আমি যতটুকু জানতে পেরেছি, আপনি স্টুডেন্টসদের ভীষণভাবে সাপোর্ট করেন, তাদেরকে এস্টাবলিশ করতে, তারা যেন নিজেরা কাজ করে, এবং মেনলি মেল স্টুডেন্ট। মেল স্টুডেন্ট, কেন মেল স্টুডেন্টদের না, একটা মেয়ে নাচ শিখবো বলে বাড়ি থেকে কিন্তু মাইনেটা দেয়, কিন্তু একটা ছেলে গিটার, গান, আবৃত্তি, আঁকা যাই শিখুক, নাচ শিখবো বলে টাকা দিয়ে শেখাবে। এবং তাই জন্য মেল ডান্সারদের মধ্যে না কোয়ালিটিটাও আবার দেখেছি অ্যাভাব অ্যাভারেজ। কেননা মেয়েরা কি বাবা মা ভর্তি করে দেয়, তাদের ইচ্ছা আছে কি না আছে দেখে না, কিন্তু ছেলেদের নাচের প্রতি খুব উৎসাহ থাকলেই তারা নাচে আসে, নাহলে পরিবেশ তো তাকে সেইভাবে সাপোর্ট করে না। না, সুতরাং আমি তাদের কাছ থেকে ম্যাক্সিমাম আমি মাইনে দেন না, দেখি না এখনো ম্যাক্সিমাম। আচ্ছা, মানে যাদের অবস্থা আছে কিন্তু যাদের অবস্থা প্রতিকূল, তারা মাইনে দিতে পারবে না, হয়তো পড়াশোনার টিচারদের মাইনে তাদের বাবা মা দিলেও আমার নাচের জন্য তারা পাবে না, তাই জন্য আমি মাইনে নিই না। এবং টুকটাক প্রোগ্রাম, টিউশন দুটো দিয়ে, মানে যে করে হোক, আসলে যে কোনো ভাবে না, যে কোনো প্রফেশনই, যদি তোমার প্রফেশনই যতক্ষণ না যদি তুমি ইকোনমিক্যালি সাউন্ড হও, তুমি সেটা চালাতে পারবে। লং টার্ম হয় না। এবং তোমার, আমরা যতই বলি প্যাশনের জায়গায় থাকা উচিত, প্রফেশনালিজম নো, প্যাশন যদি প্রফেশনাল হয় তবেই কিন্তু সেই প্যাশন থাকে, তাহলে কিন্তু হারিয়ে যায়। আমি আমার এত দীর্ঘদিনের, এটা একদম সঠিক। তুমি ভীষণ ভালো কবিতা বলো, তুমি ভীষণ ভালো অ্যাঙ্কার, কিন্তু তুমি তার থেকে 10 টাকা উপার্জন করছো না, তোমার শুধু প্যাশন, তখন তোমার বাড়ি রাজি হবে না, প্রথম কথা। সেকেন্ড কথা, তোমার তখন একটা কিছু চাকরি বা বিজনেস করতে হবে, ব্যবসা আর চাকরি করতে হবে। সেই চাকরি আর ব্যবসাতে তুমি যে পরিমাণ, তুমি যতটা সময় দিচ্ছ, তুমি 8টায় বেরিয়ে রাত 9টায় ঢুকে, তোমার আর তখন শিল্প করতে ইচ্ছে হবে না। অনেক শৈল্পিক জগৎ থেকে হারিয়ে গেছে। তাই জন্য আমি ভীষণ ভাবে মনে করি, এবং মাথায় প্রথম থেকেই ঢোকাই, উদ্দেশ্যহীন ভাবে কিছু করো না। যদি এটা খুব হয়তো মনে করে শিক্ষা কিরকম আর্ট ভাবে দেখেছে, আমি দেখাই, যদি তুমি এমন ভাবে করো, এমন ভাবে পরিপূর্ণতা আনো, কোনো গাফিলতি ফাঁকিবাজি করো না, যাতে এইটা আমি যেন তোমায় শিখে পয়সা দিচ্ছি, তুমি মানে এইটা শিখে পয়সা পর্যন্ত। কেননা তুমি জানো বিশ্বজিৎ, কেউ 1 টাকাও বিনা ট্যালেন্টকে দেয় না। একদম সহমত,
সহমত। তোমার একটু 10 টাকা দিয়ে তোমায় নিলে তোমার সেই 10 টাকা পাওয়ার যোগ্যতা আছে বলেই দেবে, তবেই আপনাকে মঞ্চটা দেবে, না হলে তোমার দেবে না। একদম একদম। হ্যাঁ, সে তুমি যতই তোমার অ্যাপো থাকুক, যতই ইয়ে থাকুক, তোমায় একটা নেবে, একটা পয়েন্ট তোমায় যখন তার দর্শক নেবে না, তোমায় কখনোই একজন প্রডিউসার নিতে পারে না। কারেক্ট কারেক্ট। হ্যাঁ, তাই জন্য প্যাশন প্রফেশন হওয়া খুব দরকার। এই আমার লাইফ স্টোরি আপাতত আপাতত এই যে মেল ডান্সার্সদের আপনি কথাটা উল্লেখ করলেন, আপনার হাত দিয়ে তো প্রচুর মেল ডান্সার্স এখন যথেষ্ট ভালো কাজ করছে, প্রতিষ্ঠিত। আমি জানি না বিশ্বজিৎ, আমি যখন বিদেশেও যাই, হ্যাঁ, বিদেশে ইন্ডিয়ান ডান্স পাবো, ইন্ডিয়ায় ছেলেদের নাচ ওদের, আমার বিদেশে তো আরোই ওরা এই কালচারের সঙ্গে ইয়ে নেই, অ্যাডজাস্টমেন্ট নেই। তো ওইখানেও আমি দেখেছি অন্যান্য ডাইরেক্টররাও যায়, আমি যাই, প্রচুর ছেলে নাচ করতে আসে আমার কাছে। না, এটা অদ্ভুত ব্যাপার আপনার হাত। সেটা হয়তো আমিও মেল পার্সোনালিটি দেখেই নাচটা শুরু, এটাও হতে পারে। আপনার হাতে প্রচুর মেল ডান্সার্সরা প্রতিষ্ঠিত, এক্সপেরিমেন্টাল কাজ করছে, নিজেদের মতো কাজ করছে, এবং আপনি তাদেরকে ট্রিমেন্ডাস সাপোর্ট এটা দিচ্ছেন। আমার সার্থকতা সেই জীবনে, এইটাই পাওয়া, যে যখন এতগুলো ছেলে মেয়ে সবাই আমার কাছে এসেছে, আমি তখন ভাবতাম কি বিশ্বজিৎ, যে আমিও তো দাঁড়াইনি, আমি তো আদৌ এটা নিয়ে থাকতে পারবো কিনা জানি না, বা আমি আমার পেটের মানে খাবার, বাসস্থান, শিক্ষা বা খাদ্য এগুলো অর্জন করলো, অন্য একজনকে সেই চালাবার ক্ষমতা কি করে দেবো? আমি তো দাঁড়াইনি। আমার যখন 20-21 বছর 22 বছর বয়স, তখন খুব অনিশ্চয়তাতে ভুগতাম, এবং মনে হতো যে এই ছেলেমেয়েগুলো খুব বিশ্বাস করে আমাকে ভুল করছে না, ঠকবে না তো, ওদের বাবা মার কাছে আমি দোষী হব না তো। ভীষণ এটা মনে হতো যে আমি মানে ঠকাচ্ছি না তো, বা ওদের যে এই সময়টা ওরা আমার কাছে স্পেন্ড করছে, সেটা কি ওরা বেনিফিট পাবে। আমার খুব চিন্তা হতো, প্রায় আমি খুব মনে হতো বলবো যে তোরা অন্য কিছু কর, মাঝে মাঝে হয় তোদের শখে, তোরা ভাই অন্য কিছু কর। কিন্তু আমার এত ভালো লাগে, ওরা প্রত্যেকে যখন ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে, যেটা বাবা মা চায়, চাকরি বাকরি করে বা যে কোনো ভাবে প্রতিষ্ঠিত, সেইটা যখন তারা নাচ করে হয়েছে, তখন এখন আমার খুব শান্তিতে ঘুম হয় যে আমি ভুল করিনি। নাহলে আমি কিন্তু খুব গিল্টি ফিল করতাম যদি এরা না। আসলে আপনি এটাকে একটা এমন ইন্ডাস্ট্রিতে নিয়ে গেছেন যেটা খুব সহজ কাজ নয়। শিল্প, নৃত্য, এটাকে মিলিয়ে মিশে সাথে ফিনান্সটা জুড়ে দেওয়াটা, একদম এটা ভীষণ দরকার। প্যাকেজিংটা ইটস ইম্পর্টেন্ট, যেটা শুধু ওই প্যাশন শিল্প করতে হারিয়ে যায়, সেটা করে লাভ হয় না। প্যাশনে থাকে, লাভ হয় না। ওই মেয়েদের সম্বন্ধের খাতায় না এটা যুক্ত হয়, আর ছেলেরা নাচ আর কি চেপেই যাবে, সে দাঁড়াতে না পারলে আগে যে নাচটা বলবেও না। সেই আচ্ছা, আপনাকে এবার যদি আমি জিজ্ঞেস করি যে আপনি তো আপনার 17 বছর 16 বছরের স্টেজ উঠে যে আপনার প্যাশনটা, যে আগুনটা ছিল, এখনো যখন আপনি ওঠেন, এখনো যখন আমরা দেখি আপনাকে মুগ্ধ হয়ে যাই, কোনো ফারাক বোঝেন আপনার নিজের মধ্যে ফারাকটা? আপনার কি কোনো মনের মধ্যে কিছু চলে যে সেই সময়ের মঞ্চ, এখনকার মঞ্চ, একটু যদি বলেন আপনার অভিজ্ঞতা। মানে আমার মানে পরিস্থিতি এবং আপনার ইনার সেলফ, আমার ইনার দুটোই বলছি। আবার যদি ইনার সোল, যা বোধটা তো অনেক বেশি হয় ডে বাই ডে মানুষের। বোধের দিক দিয়ে অবশ্যই এখন আমি অনেক ম্যাচিওর, অনেক ভালো লাগে আমার করতে। ধরো সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, বা জীবন ও মরণের সীমানা ছাড়ায়, বা বজ্রসেন, অর্জুন, অরুণেশ্বর, আমি 20-21 বছর বয়সে যেটা করেছি, এখন তো সেটা করবো না। এখন আমার বোধের লেভেলটা অন্য। যেমনি ধরো আমি 9 শেষের কবিতা পড়েছি, এবারে শেষের কবিতা তখন প্রেম, মানে চলে গেলাম পাহাড় এলাকায়, মানে ওই নস্টালজিয়ার শেষের কবিতা মানে পাহাড়। পাহাড়টা তো শেষের কবিতার কন্টেন্ট না, সেটা বৃহৎ কন্টেন্ট। লাভ, পুরো লাভটাই, লাভের যে গভীরতা, লাভের যে ফিলোসফি, সেটা পুরোটা যেন শেষের কবিতা। সেইটা আমি 30 বছরে একরকম আমার কাছে ধরা দিয়েছে, 40 বছরে, এখন 50 পেরিয়ে গেছে, এখন আলাদা আলাদা ভাবে শেষের কবিতা ধরা দিচ্ছে, তাই না? একদম মনে হয় আগে যেগুলো বুঝেছিলাম ভুল, ঠিক মানে সেগুলো আমি কিছুই বুঝিনি, এরকমই মনে হয়। বা আরো হয়তো 70 বছর বয়স অব্দি যদি বাঁচি, তখন হয়তো আরো অন্যভাবে মূল্যায়ন। তাই জন্য নাচ যখন করি, অবশ্যই এখন গভীরতাটা অনেক অনেক অন্যরকম ভাবে। আবার যদি তুমি বলো যে দম, তোমার
মানে স্পিড স্পিড, সেটা অবশ্যই আমার 21-22 বছরে অনেক বেশি ছিল। স্বাভাবিক। এখন যেটা আমি অভিনয় দিয়ে কভার করবো, যেহেতু অভিনয় গভীরতা দিয়ে দিয়ে, কিন্তু আগে ছিল শরীরের কসরত দিয়ে দর্শকদের টানা, দুটো তফাৎ হবে। শরীরের এনার্জি অবশ্যই কমে। এটা যদি কেউ বলে যে না, যতই আমি সারাদিন 24 ঘন্টা নাচি, বয়স কাউকে ছাড়ে না। হয়তো আমার বয়সে যতটা কমে যাওয়ার কথা সেটা কমেনি, যেহেতু আমি প্র্যাকটিসে আছি, রেগুলার পারফর্মিং আর্টিস্ট। কিন্তু একটা 25 বছরের ছেলের যে এনার্জি আমার তো হতে পারে না। এটা হতে পারে না। এটা একটা বাবা ভীষণ ভালো খেলোয়াড় ছিল, তার মাঠে নেবে, ওর ইন্টেলিজেন্স কোচটা উনি অনেক ভালো করবেন, কিন্তু ছেলেটার মতো বল দিয়ে ওইভাবে দৌড়তে তার বাবা পারবে। দর্শক 4-5টা কি দেখেন, একটা কম্পারিজন আসে, কিন্তু এখনো আসে। মানে আমি বলবো আরেকটু ইন্টারাপ্ট করি, এখন ধৈর্য দর্শকদের খুব কমে গেছে। মানে আমি অন ক্যামেরাও বলতে পারি, আমরা যে এইটা করছি এখন 15-20 সেকেন্ডস রিল দেখতে গেছি, আমরা চেষ্টা করি একদম এইটাই আমি আসছিলাম। বলুন দর্শকের চেয়েও অর্গানাইজারদের মনোভাব পাল্টে গেছে। যারা আমাদের টাকা দিয়ে নেবে তাদের মনোভাব পাল্টে গেছে, কেন তাদেরও অর্থ উপার্জন করতে হবে। তারা তো এমনি এমনি বিনোদনের জন্য, যাতে আমাদের শো করে তারা অর্থ উপার্জন করে। আমাকে 1 লাখ টাকা দিলে যেন তারা 2.5 লাখ টাকা ইনকাম করতে পারে, তাই জন্যই তো সে আমায় 1 লাখ টাকা দেবে, না হলে তো দেবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতিটা না এখন খুব মিডিয়া ওরিয়েন্টেড হয়ে গেছে, বিশেষ করে কোভিডের পর আরো। এবারে একটা স্টেজে তুমি 1.5 ঘন্টা নাচছো, তোমার যে পরিমাণ প্র্যাকটিস দরকার, রিলের 2.5 মিনিটে সেই প্র্যাকটিসের কি দরকার? 2.5 মিনিট ভালো লাগার মতো করে দেওয়া যায়, বা তারপর ক্যামেরা, এডিটিং, লাইট সব নিয়ে তোমার সুন্দর করে প্রজেক্ট করছো। কিন্তু স্টেজে এই দর্শক, এই আমি, আমার ঘামগুলো ঝরঝর করে ঝরছে দেখছে, জামা ভিজে গেছে দেখছে ঘামে, কিন্তু ক্যামেরা কি অফ করে, মেকআপ করে সব পুরোটাই আমার সুন্দরভাবে প্রেজেন্ট করি। কিন্তু ওই 1.5 ঘন্টা দর্শককে ধরে রাখার যে এনার্জি, যে শিক্ষার দরকার, সেটা নিশ্চয়ই 2.5 মিনিটে সম্ভব না। তাই জন্য শুধু আমি দর্শকের বলবো না, অভিভাবকদের পেশেন্স কমে গেছে। প্রথমে এসেই আগে আমাদের বাবা মারা কোনোদিন গুরুদের বলেনি কবে স্টেজ করবে, এখন এসেই আচ্ছা রিয়েলিটি শো ওরা যেতে পারবে, ওরা কি এটা পারবে, শো কবে শো কবে করবে, বা 2 মাস ভর্তি হয়ে দুর্গাপূজার ওকে নাচ করতে বলেছে, দুর্গাপূজার 2টো নাচ তুলিয়ে দিন। এই চাহিদাগুলো, এই যে চঞ্চল, যে আমরা তখন বলি যে একটা স্টুডেন্ট একাডেমিক্যালি, এইটাও তো একটা স্টুডেন্ট ইনফ্যান্ট, কেজি 1, 2, 10, 12, কলেজ, ইউনিভার্সিটি, সে তো 5 ইউনিভার্সিটি বই পড়বে না, বা ইউনিভার্সিটি গিয়ে একটা ছেলে বা মেয়ে যে সাকসেসটা হবে নিশ্চয়ই 5 না। একদম এই সময়টা তো শিল্পকেও দিতে হবে, এটা তো সবাই ভাবে শিল্প ওরা শিখতে হয় না। এই যে তুমি কথা বলছো, তোমার কথার ভয়েস মডুলেশন, তোমার প্রোনাউন্সিয়েশন, তোমার স্ক্যানিং, তোমার প্রত্যেকটা তো শিখতে হয়েছে, তোমার স্টাডি করতে হয়েছে। তুমি যদি একটা ছেলে বাস থেকে নেবে, দাদা আমি একটু বলতে পারি না একটু কথা, ভাবে যে এগুলো খুব সহজ, কিন্তু এটাও যে 1, 2 গ্রাজুয়েশন, ইউনিভার্সিটি, এইভাবেই এগোতে হয়, সেইটা আজকালকার অভিভাবকরা বোঝে না। এটা আমি সন্তানদের দোষ দেবো না, তারা তো ছোট, এটা অভিভাবকদের ধৈর্য ভীষণ কম। আর ঠিকই বলেছ, রিলে অভ্যস্ত হয়, দর্শকের ধৈর্য আগে কথা কলি 4 ঘন্টা অপেরা ফর্মে কেরালে 4 ঘন্টা ধরে শুনেছি একটা অপেরা হতো, মন্ত্রমুগ্ধ হয়ে দেখতো। একটা ক্লাসিক্যাল কনফারেন্স বলো, তুমিও তোমাদের ছোটবেলায় ইন্ডোর স্টেডিয়াম ক্লাসিক্যাল কনফারেন্স সারা রাত ধরে লোকে দোবালেন কনফারেন্স, সারা রাত ধরে লোকে পরিষদে হতো একটা সময়। একদমই তাই, এখন সেগুলো সব সন্ধ্যে হয়ে গেছে এবং ছোট ফর্মে হয়। ঠিক, একটা ক্লাসিক্যাল প্লেয়ারে বলে হাতই খোলে 1 ঘন্টা বাজানোর পর বা 40 মিনিট বাজানোর পর, গরম হলে এবারে সেখানেই যদি তার প্রোগ্রামটা আটকে দেওয়া হয়, তার আসল কিছুই তো পেলেন না। ঠিক
তাই না? হাত গরম হতেই 40 মিনিট লাগে, তারপর সে খুলছে। এর রেমেডি কি? আই ডোন্ট নো। রেমেডি হলো অভিভাবকদের একটু সচেতন হওয়া, আমাদের না ওদের ডিসকারেজ করলে হবে। রিলেরও কিন্তু আমি ডিসকারেজ করি না, কেন না একটা হল ভাড়া করে বিশ্বজিৎ অনুষ্ঠান করতে গেলে তোমার মিনিমাম 60,000 দরকার, লাইট, সাউন্ড, ড্রেস, হল ভাড়া। সেটা কখনো সম্ভব না একটা 20-25 বছরের ছেলে বা মেয়ে। কিন্তু একটা রিল করতে বড় যে তোমার 5,000 টাকা খরচ হচ্ছে, কম বেশি, বা ভালো যারা খুব করে 10,000 এরকম, বা 2,500 মিনিমাম। একটা মোবাইলে রেকর্ড করেও রিল হয়, সেটাও খুব খারাপ হয় না। আমি করেছি মোবাইলে রেকর্ড করে ভিডিও। মানে আমি আগে জন্মেছি বলে আমার সেই সময় সব ভালো, এখনকার সব খারাপ, এটা হতে পারে। এটা হতে পারে না। আমার মনে হয় বিশ্বজিৎ, আমি নিজে, এটা আমার মতে, আমাদের সময় কাটছে না, এখনকার সময় ট্যালেন্ট কিন্তু অনেক বেশি। অফকোর্স সেইটা এখন টেকনোলজি আছে হাতে, ওরা অল ওভার ওয়ার্ল্ড এর বিভিন্ন পারফরমেন্স দেখতে পাচ্ছে, জানতে পারছে। আমাদের সময় সেটা ছিল। আমরা ওয়ার্ল্ডকে জেনেছি অনেক পরে, প্রফেশনাল হয়ে নাম করে তারপরে গিয়ে জেনেছি। তা আমাদের কাছে কি ছিল? টেকনোলজি তো বিজ্ঞান অভিশাপ আশীর্বাদের মতো, আশীর্বাদ তো বটেই। একদম। এই জেনারেশন যেহেতু টেকনোলজি কেউ সাথে পাচ্ছে, ন্যাচারালি ওরা অনেক বেশি। আমার মনে হয় ওরা 14-15 বছরে যেটা করে আমি হয়তো করতাম না। আবার আমাদের বোধের লেভেলটা আবার কিন্তু ওদের চেয়ে বেশি। এস্থেটিক যে সেন্স এবং বোধ, দেখতে মনে হয় বেশি, কিন্তু ওদের জানাটা অনেক বেশি। ট্যালেন্ট, যেটা ওরা সারাক্ষণ ওয়ার্ল্ডের সাথে এক্সপোজ হচ্ছে। তাই জন্য বলছি, রিল করো, যা করো, ফেসবুক, ইউটিউব, টুইটার, কি সব আছে, অনেক কিছু আছে, সেগুলো করো, খুব ভালো। আমিও তো কতজনকে মোবাইলে চিনি আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করে, এই ছেলেটা বা মেয়েটা কি ভালো নাচে, ও কার কাছে শেখে, কি করে, মানে ওটা জানতে চাই, কত ভালো লাগে। বা আমার যদি কোনো লাগে তাকে আমি ডাকতে পারি। এগুলো তো প্রচুর ডিরেক্টর দেখছে, প্রচুর গুরুরা দেখছেন সেগুলো। এবং আমি দেখেছি কত ভালো ভালো সিরিয়ালে এর থেকে চান্স পাচ্ছে, কত ইজি হয়েছে, এবং তাদের ট্যালেন্ট গুলো লোকে জানতে পারছে। আগে তো লোকে ট্যালেন্ট গুলো জানতেই পারতো না, বাড়িতেই বা পাড়ার শোতেই তারা শেষ হয়ে যাক। এখন অনেক ভালো ভালো গুণী মানুষের কাছে নিউ জেনারেশনের ট্যালেন্ট গুলো আমাদের অনেক পরে চোখে ধরা পড়েছে। এখন অনেক তাড়াতাড়ি তারা জানাতে পারছে, সেটা কিন্তু খুব গুড সাইন, খুব গুড সাইন। কিন্তু তার সঙ্গে রেমেডি বললে, তার সঙ্গে এটাই বলছি, কিন্তু যদি প্র্যাকটিস না থাকে তাহলে একটা হারিয়ে যায়। তাই জন্য দেখো রিয়েলিটি শো গুলো যে কি ট্যালেন্টেড, যেমনি গান তেমনি নাচ। ট্যালেন্টেড মানে ভাবা যায় না, ওইটুকুনি বাচ্চারা কি নাচে, কি গানে, বাবা ভাবতে পারা যায় না, মানে অসাধারণ লাগে আমার এই রিয়েলিটি শোর। কিন্তু তুমি দেখেছো ওরা হারিয়ে যায়। হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। এই বছর 2026 এ যে বড় যে 27-28 বলে যাবে, এটা কেন হচ্ছে বলুন তো? আপনিও তো রিয়েলিটি শোতে মাঝে মাঝে জাজমেন্টে যান। আমি রিয়েলিটি শোয়ে যাই, আমার ভালো লাগে, অনেক ট্যালেন্ট দেখতে পারি। একটু বলুন তো। বাবা মা বুঝে, তো ধরো একটা 14 বছর 15 বছরের মেয়ে ফিতে কাটতে যাচ্ছে, যেখানে আমরা এত বছর জার্নি করে ফিতে কাটতে যাচ্ছি, ব্যাস বক্তৃতা দিচ্ছি জার্নি দিয়ে, বা আমাদের গুরুরা দিয়েছেন। সেই সময় তো আমি আমাদের গুরুদের সঙ্গে মঞ্চে উঠিনি। ঠিক আছে, এবারে কি হচ্ছে, তারা এত তাড়াতাড়ি ফোকাস পাচ্ছে, এত তাড়াতাড়ি ফেম পাচ্ছে, ওরা মনে করছে আমি আলটিমেট। তার সঙ্গে ছবি, সেলফি তুলছে, তার অটোগ্রাফ নিচ্ছে। এত তাড়াতাড়ি ফেম, আমরা কত বছর পর ফেম পেয়েছি, এত তাড়াতাড়ি ফেম পাচ্ছে। তাই জন্য কি হয়েছে, ওরা ভাবছে আমি একটা বিশাল হয়ে গেছি, এবং বাবা মা পরিবেশ বুঝিয়ে দিচ্ছে যে তুমি সামওয়ান, তুমি একটা ব্যাপার। তাই জন্য তারা শেখার তাগিদ অনুভব করছে না, তাই জন্য ওরা হারিয়ে যাচ্ছে। কেননা যে মেয়েটা 14 বছরের পারফরমেন্স থেকে বা ছেলেটা ভালো লেগেছে, 30 বছরে ওই পারফরমেন্সটা দিলে কিন্তু ভালো লাগবে না। তোমার সে অনুযায়ী শিক্ষকতার যোগ্যতা বাড়াতে হবে। তুমি 5 ফার্স্ট হয়েছো মানেই যে তুমি উচ্চ মাধ্যমিকে স্টার পাবে তা কিন্তু না। তুমি যদি পড়াশোনা না করে ফেলে করতে পারো,
Correct. তাই না? একদম। তাই জন্য এই জন্য হারিয়ে যাচ্ছে, এই কারণে তারা শেখাটা ছেড়ে দিচ্ছে। তারা যদি এই ট্যালেন্টটা নিয়ে শেখাটা রেখে যায়, আমি বলবো যে আমাদের পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। কেন, এটা প্রচুর ট্যালেন্ট। যে সমস্ত কোরিওগ্রাফাররা করে, আমাদের এইসব স্টুডেন্টরা বা অন্যান্যরা, মানে আমাদের স্টুডেন্টরা বলতে বলছি যে নতুন প্রজন্ম, আমাদের সন্তান সম, কি ভালো কোরিওগ্রাফি, তাদের কত কোরিওগ্রাফি দেখে আমি শিখি। বাহ, কি সুন্দর ভেবেছে, আমি তো এটা ভাবিনি, আমার সাথে ভালো অনেক ভাবনা। অনেক জায়গায় আমার খুব মনে হয় এদের থেকে শিখি, কত সুন্দর নতুন থিঙ্কিং। আচ্ছা, আপনার যদি জীবনে শেখাটা চালিয়ে যেতে হবে। আপনার জীবনে কোনো স্ট্রাগল মনে পড়ে, কোনো হিন্ড্রেন্সেস মনে পড়ে, যেখানে আপনাকে মনে হয়েছে যে এটা আমার একটু কঠিন হয়ে গেল, এটা আমি পেরিয়েছি এবং এবার একটা জায়গায় এলাম, এরকম কোনো কঠিন কিছু ব্যাড এক্সপিরিয়েন্সেস? সেটা এখনো কারণ জীবন তো একটা দীর্ঘ জার্নি, কিছু দু একটা এখনো কোনো স্ক্রিপ্ট, কোনো সেমিনার বা কোনো ধরো ফেস্টিভ্যালে জমা দিয়ে মনে এখনো ভাবতে হয় যে আমায় অ্যাপ্রুভ করবে তো, আমায় নেবে তো, কেননা ওই জায়গাটা কি হয়ে আছে আমি জানি না। তাদের আমি ভালো লাগার মানুষ কিনা জানি না, আমি হয়তো তাদের ভালো, এরকম হয়েছে। আমারই কম্পোজিশন, আমারই ছেলেমেয়েরা, আমি পরীক্ষার জন্য করেছি এটা, আমার নাম দিইনি, তার নাম দিয়ে তার স্কুল দিয়ে জমা দিয়েছি, পেয়ে গেছে, পাবে, কারণ প্রোডাকশনটা খুব সুন্দর। মানে তারা এসে বলে, মানে তারা রীতিমতো স্টেজে উঠে এত ভূয়সী প্রশংসা করে গেছেন। কিন্তু যেহেতু আমার নাম দেখলো, হয়তো সে আমায় পছন্দ করে না, বা হয় না প্রফেশনাল একটা গ্লিচেস থাকে, একটা তা সেখানে আমার নাম থাকলে সেটা হয়তো বাদ চলে যেতে পারে। কিন্তু সেটাই, সেই প্রোডাকশনটা আমার স্টুডেন্টের নাম, তাকে চেনে না, পেয়ে যাবে। এরকম অনেক হয়েছে, প্রচুর হয়েছে। মানে এই সমস্যা কি আপনাদের জগতে আছে? আমাদের জগতে আছে, মানে তীব্র ভাবে আছে। এইটা আমার মনে হয় না আমাদের জগৎ, সব জগতেই আছে এটা তোমাদের নেই। প্রত্যেক খেলার জগতে, প্রত্যেকটা একাডেমিক্যাল, প্রত্যেকটা জগতে পলিটিক্স যে শিকার হয়নি এরা মনে হয় কোনো আর্টিস্ট নেই। মানে সবাই পলিটিক্স এর শিকার হয়েছে, কিন্তু সেটাকেই ভেঙে পড়লে হবে না। আমার একটা প্রোডাকশন নেয়নি বা আমার একটা সিলেকশন করেনি বলে আমি বৃথা, আমি সেটাই ফ্রাস্ট্রেশন হলো, চারটে ঘুমের ওষুধ খেয়ে নিলাম, এইটা সলভ না, এইটা না, এটা হেরে যাওয়া, তাহলে তুমি তাহলে ঠিক নও। তোমার একটা কেন, তুমি 10টায় রিজেক্ট হতে পারো, কিন্তু তোমার চালিয়ে যেতে হবে। 15 নম্বরে তোমার যদি ট্যালেন্ট থাকে বিশ্বজিৎ, 15 নম্বরে গিয়ে তুমি সিলেক্ট হবে, এবং সেটা অসাধারণ সিলেকশন, তোমার পেছনে ফিরে তাকাতে হবে, করতে বাধ্য। তোমার ট্যালেন্ট থাকলে ভুল কথা, তুমি প্যারিশ করতে বাধ্য হবেই, তুমি জয়ী হবেই। সেটা হয়তো কারুর 5 বছর হয়, তোমার 15 বছর হবে, কিন্তু তুমি হবেই। কতদিন মানুষ আটকে না, কেউ না কেউ তো ভালো মানুষ আছে, কেউ না কেউ তো পার্সিয়ালিটি না করে জাজমেন্ট করবেন। প্রচুর, মানে এখনো কিন্তু আমি বলবো খারাপ সংখ্যা আছে, কিন্তু ভালো সংখ্যা বেশি। আমরা জগৎটাই তো বদলে যায়, আমি মনে তবে জগৎ থাকতো, আমি পজিটিভ ভাইবসে বিশ্বাসী। একদম। এখনো যদি তুমি পার্সেন্টেজ ধরো 60-40, ভালো মানুষ আছে 60 ভাগ। আচ্ছা দাদা, এই যে এখন পাড়ায় পাড়ায় এত নাচের স্কুল, এখন আমার আপনার সব সারা পশ্চিমবঙ্গেই বলছি, এত নাচের স্কুল, সবাই কি শেখাচ্ছে না শেখাচ্ছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। এই এত স্কুল নাম্বারস যে বেড়ে গেছে, এত স্টুডেন্টসও সেখানে পৌঁছে গেছে, এই সবটা কি একটু স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে না, বা সবাই কি ঠিক জিনিসটা ঠিক জায়গায় কি শিখছে, নাকি এটা একটা আন্ডার ওয়ান আমব্রেলা বা কোনো একটা ফর্ম বা শেপ বা একটা ফরম্যাটে আনা যায়? আপনার কি মতামত বলুন, নাকি এইটাই ঠিক প্রসেস? আপনি দীর্ঘ আসলে ভালো, আমাদের সময় কেউ খারাপ শেখাতেন, কেউ ভালো শেখাতেন। আমাদের সময় কেউ খুব খারাপ শেখান বা কিছুই জানেন না, বা প্রচুর স্টুডেন্ট, আবার কেউ অসাধারণ নৃত্যশিল্পী, তার কোনো স্টুডেন্ট নেই, সেটা এখন বলে না, সব সময় আছে। এটা আমি মনে করি একটা স্টুডেন্টের লাভ, তুমি ঠিক প্রপার গুরুর কাছে যাচ্ছ, পেলে কিনা, এটা পুরো লাভ, তার সিচুয়েশন তার উপর নির্ভর করে, সেটা এখন বলে না, সব সময় আছে। তবে আমার মনে হয় কম্পিটিশন থাকা ভালো, অনেক তো হওয়া ভালো। দেখবে বউবাজারে পরপর সোনার দোকান, তাহলে কি বরং যত হবে তত, তাহলে কি দোকানগুলো চলছে না? তাহলে আছে কম্পিটিশন থাকা বিশ্বজিৎ সব সময় ভালো। মানে তুমি বলছো যে অনেক সেই প্রচুর ব্যাগের ছাতার মতো স্কুল,
কিন্তু তার থেকেই নির্বাচন মানুষ করবে কোনটা ভালো কোনটা খারাপ। কেননা এখন তো টেকনোলজির জন্য লোকে প্রচুর ভালো মানুষের নাচ দেখতে পাচ্ছে, জানতে পারছে যে কোনটা ভালো, চোখটা তো খুলে যাচ্ছে। আগে সাধারণ মানুষের সম্যজ্ঞান ছিল না, পাড়ার স্কুল যেগুলো মানে যেটা কাছে সেটাতেই ভর্তি করতেন যাতে নিয়ে আসা যায়, এখনো তাই করেন, কিন্তু এখন অনেকটা বুঝতে পারেন খারাপ হলে, তা সেরকম ভাবেই চলবে বা মূল্যায়ন। এই আপনার সৃষ্টিশীল কাজ, নৃত্য জগতের কাজ, এতটা পথ পেরিয়ে এসে এত ছাত্রছাত্রীদের তৈরি করে, নিজে কাজ করে, নিজের সবটা দিয়ে এই সময় এসে আপনার কি মনে হয় যে এটা এখনো করা হয়ে উঠলো না? কোনটা করলে আপনার ভালো লাগবে, সে দেশে হোক বা বিদেশে হোক? এটাই মনে হয় কিছুই করা হয়ে ওঠেনি, কিছুই করতে পারিনি। আর এই জন্মে পুরোটা তো পুরো কেন কিছুই হবে না জানি না, জন্মান্তর বলে যদি কিছু থাকে আমি জানি না, তাহলে যদি হয় কিছুই করতে পারি। তাও নৃত্যের তালে তালে কোনটা আপনি দিতে চান আপনার ফ্যান ফলোয়ার্স, আপনার শ্রোতা? মানে আমার প্রোডাকশন, আপনার কোন প্রোডাকশন বা কোন ভাবনা? আমার তো মনে হয় যে আমার প্রোডাকশন গুলো যে লোকের ভালো লাগে, ভালোবাসেন, এত মানুষ দেখতে আসেন, সেটা আমাকে প্রশ্রয় দিয়ে, আমার ক্ষমাগুলো, আমার মানে অসুন্দর গুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখেন, তাই জন্য সুন্দর হয়ে যায় সেটা। আমার কিছুই করতে পারেনি মনে হয়, এবং এটা একটা শিল্পীর অসম্ভব যন্ত্রণা। এখনো প্রত্যেকদিন অনুষ্ঠানের পর আমার অনেক রাত হয় ঘুমোতে। লোকে বলে না আজকে অনুষ্ঠান অনেক ক্লান্ত, আজকে তুই ঘুমোতে পারিস নি? না, আজকে আমি আসলে ওই মনে করছি, গাড়িতেও যখন যাচ্ছি প্রোগ্রাম থেকে, যে এই জায়গাটা এরম করা উচিত ছিল, ওই জায়গাটা এরম করা উচিত ছিল, এটা ভালো হয়নি, হলো না, এটা তো এরম ভেবেছিলাম, আমি স্টেজে তো সেটা কি দিতে পেরেছি? এই যে নিজের একটা দ্বন্দ্ব থাকে একটা শিল্পীর সাথে, শিল্প সত্তার দ্বন্দ্ব, যে ঠিক হয়নি, কাজটা আরো ভালো হতো, এই আরো ভালো হতো, এটা সবসময় থাকে। তার মানে বলছেন শিল্পী হলেই একটা ইনকমপ্লিটনেস একটা থেকেই যাবে। হ্যাঁ, থেকে যায়, এবং আমার মনে হয় এটা উচিত ভাবা। আমি এই জেনারেশন আমার এটা ভীষণ কম আমি দেখি। ওই যে জেনারেশন বলছিলাম, আমি তো এই জেনারেশনকে খুব ভালোবাসি, আমাদের চেয়ে ট্যালেন্ট মনে হয় অনেক বেশি। তো এই একটা জায়গায় যেমনি পেশেন্সটা কম, আর একটা এইটাও ভীষণ স্যাটিসফ্যাকশন, মানে নিজেরাই নিজেদের বলে দারুণ, মানে আমরা কোনো টিচারদের সামনে বলতেই পারবো না কেমন করলে আজকে নাচ, কিরম হয়েছে আমার কাল পারফরমেন্স, কি বলবো এই হয়েছে, আর একটু ভালো হতো, এরকম আলতো আলতো তাও চোখের দিকে, দারুণ স্যার, অসাধারণ, প্রচুর লোক, প্রচুর দারুণ ভাবে নিয়েছে, অসাধারণ কাজ করেছে। এবারে এই নিজেকে অসাধারণ ভাবাটা, এটাই বলবো যে কম ভাবতে হবে, নিজেকে ভাবতে হবে যে তুমি কিছু জানো না। যেমনি আমাদের গুরুরা বলতেন, জীবনের শেষ দিন অবধি ভাববে তুমি স্টুডেন্ট। যতদিন তুমি নিজেকে স্টুডেন্ট ভাববে, আমি তো একটা এইটুকুনি ছেলে মেয়েও পারফরমেন্স করলে মনে হয় বা এটা খুব ভালো করলো, এটা থেকে আমি কিছু শিখি। প্রত্যেকটা সময় জীবনের শেষ দিন অবধি নিজেকে মনে করতে হবে তুমি স্টুডেন্ট, তবে তুমি একটু একটু করে এগোবে। আপনার এই দীর্ঘ জার্নি আরো দীর্ঘ হোক, এবং সৃষ্টির মধ্যে থাকুন, নৃত্যের মধ্যে থাকুন, নৃত্যের তালে তালে যেভাবে মানুষকে আপনি আনন্দ দিচ্ছেন, ছাত্রছাত্রী তৈরি করছেন, এবং সবচেয়ে বড় কথা আপনি ছাত্রছাত্রীকে এস্টাবলিশ করতে সাহায্য করছেন, হুইচ ইজ এ বিগ চেষ্টা করি, এবং সেটাই আপনার চলুক। এবং সবচেয়ে বড় ব্যাপার সেটাই যেন করতে পারি, এবং আমার স্টুডেন্টদেরও বলার কথা, তারাও এখন সব ইনস্টিটিউশন খুলেছে, তারাও যেন তাদের স্টুডেন্টদের এইভাবেই গাইড করে। ফলে কি গুরু পরম্পরায় যে জেনারেশন ওয়াইজ জেনারেশন সুন্দরভাবে এই ভারতীয় সংস্কৃতিটা থাকে। ভারতীয় সংস্কৃতির জন্য আপনি পরের প্রজন্মের জন্য, আপনার যারা ফলোয়ার্স তাদের জন্য আপনি অন ক্যামেরা কি বলতে চান? আপনার মেসেজ কি হবে? আমার মেসেজ একটাই হবে, তোমরা প্রত্যেকে গুরুদের কাছে প্রপার ওয়েতে তোমরা নৃত্য শিক্ষা অর্জন করো, এবং বই পড়ো, পড়াশোনাটা খুব দরকার, প্রচুর বই পড়ো, এবং গুরুগৃহে গিয়ে নৃত্য শিক্ষা অর্জন করো, এবং সর্বোপরি তোমরা এত ভালো, এত তোমাদের ট্যালেন্ট, সবচেয়ে বড় কথা তোমরা ধৈর্যটা একটু বাড়াও। মানে এরকম রেগে যাওয়া বা কাউকে কিছু
অসম্মান করে বলে দেয়া বা আমি সর্বে সর্বা, আমি ঠিক, যারা আমার ভুল বলছে তারা বেঠিক, এইটা ভেবো না। ভুলটাকে ভুল হিসেবে নিতে শিখবে। আমি এখনো আমার ভুল যদি কেউ বলে, আমি সবসময় প্রোডাকশনের পর বলি আমার ভুলগুলো কি বলো, কোনটা ভুল হয়েছে, ঠিক তো ঠিকই, ভুলটা আমি যাতে শুধরাতে পারি। তাই ভুলগুলো জানতে শেখো এবং ভুলগুলো নিতে শেখো। কেউ ভুল বললে সেটা যদি যুক্তিপূর্ণ হয়, অবশ্যই জোর করে কেউ ভুল বললে তোমাকে ইনসাল্ট করার জন্য ভুল বলে নেবে না, কিন্তু তোমার যদি মনে হয় এটা যুক্তি, এই ভুলটা ভুল হয়েছে, দেখি এটা পরের বার আমি শুধরে নেব, সেই মানসিকতাটা রাখার চেষ্টা। আপনাকে অনেক ধন্যবাদ। পডকাস্ট উইথ বিশ্বজিতে আপনাকে এতটা সময় আপনি দিলেন। আপনি সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এভাবেই কর্মের মধ্যে থাকুন, আরো অনেক শিল্পী তৈরি করুন এবং আপনার শিল্প সত্তায় যতটুকু আপনি দিতে চান পরের প্রজন্মের জন্য, সাধারণ মানুষের জন্য, সেটা আপনি দিতে থাকুন এবং সুস্থ থাকুন, এটাই মূল। থ্যাংক ইউ। আমি অনেক প্রার্থনা আপনার জন্য, অনেক গ্রেটফুল যে আমার খুব ভালো, আমার অনেক কিছু কথা বললাম, এরকম বলি আমি, থেকে গেল অনেকটা, অনেক থেকে গেল, পরে আবারও হবে। একদম একদম। তুমিও খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। পডকাস্ট চলুক, অনেক সমৃদ্ধ হোক মানুষ এই এক্স্যাক্টলি। পডকাস্ট গুলো দেখে। ভালো। কোহিনূর সেন বরাট নৃত্য জগতের এক প্রতিষ্ঠান, একটি নাম। আজকে আমরা তাকে নিয়ে কথা বললাম, তার জীবনের কথা, তার সৃষ্টির কথা, তার নৃত্যের কথা, চারপাশের অনেক কথা উঠে এলো যেটা তো জানলাম, যেগুলো এলো না তার জন্য আবারও হয়তো দাদাকে অন্য কোনো দিন আমরা অবশ্যই আছে। তো সেই নিয়ে আজকে আমাদের এই এপিসোড চললো। আমাদের এই কথা আজকের মতো শেষ করছি। আপনারা অবশ্যই সাথে থাকুন, আমাদের এই প্ল্যাটফর্ম সাপোর্ট করুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।